আরিফ ভাই আছেন আজকে আমাদের সাথে। আরিফ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবং আজকেও কি মানে আপনার মানে মধুবাগের কোনো ঘটনা শুনবো নাকি অন্য কোনো হ্যাঁ, জায়গার মধুবাগের ঘটনা? একটা ঘটনা আছে আর আমার গ্রামের দুইটা ঘটনা আছে আজকে। কোনটা আগে আজকে শুনছি তাহলে? আমার গ্রামের ঘটনাটা আগে শুনবো। ওকে, চলুন শুরু করা যায়। আমার গ্রামের ঘটনাটা এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড মাদারীপুরের আপনার মিয়াকান্দি গ্রামের ঘটনা। ঘটনাটা খুবই মর্মাহত এবং খুবই ভয়ানক। এই ঘটনাটা শুনে আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম। এই ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে আরিফ। ওর হচ্ছে ফুপুর বিয়ে হয়। ফুপুর বিয়ে হওয়ার পরে আর ফুপুরা হচ্ছে আর যে ফুপা, ওদের একটু ফ্যামিলি বড় হওয়ার কারণে ওরা হচ্ছে আলাদা জায়গায় হচ্ছে বাড়ি করবে আর কি। তো বাড়ি করার জন্য হচ্ছে তারা হচ্ছে তাদের একটা বসত বা ভিটা, তাদের একটা জায়গা ছিল আর কি, পুরানো জায়গা। ওই জায়গার ওইখানেই তারা হচ্ছে বাড়ি করার জন্য জায়গা সিলেকশন করার পরে ওইখানে হচ্ছে তারা বাড়ি করার জন্য তারা আর কি সব কিছু রেডি করে ওইখানে তারা বাড়ি করার প্রিপারেশন নিয়ে ওইখানে আর কি কাজকর্ম শুরু করে। তো যখন তারা কাজকর্ম শুরু করে, যেদিন কাজকর্ম শুরু করে ওই দিন হচ্ছে সে হচ্ছে আর আমার ফ্রেন্ডের ফুপা আরিফ, ওর ফুপা হচ্ছে স্বপ্ন দেখে যে এটা আমার বসত ভিটা, এখানে তোরা বাড়ি করতে পারবি না, তোদের বংশ নির্বংশ করে ফেলামো, তোরা এখান থেকে চলে যা। মানে তাদের স্বপ্ন দেখায় যেদিন বাড়ি করার কাজ শুরু করবো তার আগের দিনই স্বপ্ন দেখায়। তো এটা হচ্ছে মানে ওর আমার ফ্রেন্ডের ফুপা হয়েছে। তো এটা একটা নর্মাল একটা জিনিস নর্মাল একটা বিষয় মনে করে ভাবছে যে অনেক টেনশন করতেছে, বাড়িটা নিয়ে টাকা পয়সা লাগবে, তারপরে এটা নিয়ে অনেক টেনশন করতেছে। তো অতটা একটা মাথায় দেয় নাই। তো পরের দিন হচ্ছে যে ওইখানে হচ্ছে ওইটার বর্ণনাটা একটু দেই। যেখানে বাড়ি করবে ওটা হচ্ছে আগে ছিল প্রায় নদী ছিল আর কি। ওইখানে দেখা গেছে যে 15-20 বছর মানে 25 বছর এখানে নদী ছিল। নদী থাকার পরে মাটিতে চর পরে ওইখানে আর কি শুকনা হয়েছে আর কি। ওইটা আমার ফ্রেন্ডের ফুপাতের জায়গা আর কি, শুকনা হয়েছে ওইখানে। এরপরে তারা ধান টান লাগাইতো আর কি। এখন হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ফুপুর বিয়ে হওয়ার কারণে ওইখানে হচ্ছে তারা ফ্যামিলি বড় হওয়ার কারণে সবাই একসাথে থাকবে জন্য একটু বড় করে আর কি বাড়ি করার জন্য ওই জায়গাটা সিলেকশন করে। তো প্রথম দিন হচ্ছে তারা ওই যে বাড়ি করার জন্য আর কি মাটি কোবায়, মাটি কোবায় আর কি। ওই লোক আর কি ভাড়া নিয়ে এসে ওখান থেকে মাটি সংগ্রহ করার জন্য মানে উঁচা করবে আর কি। আপনার বাড়ির তো উঁচা করা লাগে, ভিটার তো উঁচা করা লাগে। তো প্রথম দিন যে মাটি কোবানোর যে লোক আছে সে হচ্ছে ভুলবশত কোপ দিয়ে তার এক সঙ্গিনীর পায়ের প্রায় পাতার অর্ধেক সে কেটে ফেলায়, ভুলবশত কোপ দিয়ে। কিন্তু সে প্রায় আজকে 15-16 বছর ধরে মাটি কোপায়, কিন্তু তার কখনো এরকম হয় নাই। সে ওইখানে ভুলবশত তা কেটে ফেলায়। তো তারা এসে তখন ওখানে যারা লোক ছিল তারা ওইখান থেকে চলে যায় আর কি, যে আমরা এখানে কোনো একটা ঝামেলা আছে এখানে। তারপরে ওইখানে আরও যারা মাটি কোপাইতে আসছিলো তারাও অসুস্থ হয়ে পড়ে আর কি। তো এরকম 2-3 দিন অসুস্থ থাকার পরে কাজটা অফ থাকে। তখন হচ্ছে তারা আর কি নিজেরা আলোচনা করতেছিল এখানে কাজ করা যাবে না। তখন হচ্ছে তারা ওই নিজেরা হচ্ছে পরামর্শ করে যে এখানে কাজ করা যাবে না। তখন হচ্ছে তারা এখান থেকে চলে যাওয়ার পরে তখন আবার হচ্ছে তার ওই যে আমার ফ্রেন্ডের ফুপারে স্বপ্ন দেখায় যে এখানে তার যদি তারা থাকোস তাহলে তাদের বংশ নির্বংশভাবে হয়ে যাবে, এখান থেকে তারা চলে যা, নাহলে এটা হচ্ছে আমার বাসস্থান, এটা হচ্ছে আমার আদি বাসস্থান, এটা হচ্ছে আমার বসত ভিটা, তারা এখান থেকে চলে যায়, নাহলে তাদের বংশ নির্বংশ হয়ে যাবে। তখন ওই স্যার ফুপা হয়েছে যে বুঝতে পারে যেখানে একটা হয়তো বা ঝামেলা আছে। তখন একটা ফকির হুজুর দেখানোর পর হুজুর মানে পড়াটা ওইখানে করে দেয়, ঠিক করে দেয়। তো মোটামুটি হচ্ছে কয়েকদিন ভালো থাকার পরে হচ্ছে তারা হচ্ছে বাড়িটারি ওখানে বাড়ি কমপ্লিট করার পরে ওই বাড়িতে তারা যে মানে ওই বাড়িতে হচ্ছে আমার ফ্রেন্ডের ফুপু, তার দেবর, ফ্রেন্ড, তারপরে তার হাজব্যান্ড, তারা হচ্ছে বসবাস করে। কিন্তু তারা যতদিন ওই বাড়িতে বসবাস করতেছে তারা সবাই জ্বর এবং অসুস্থ থাকে। মানে অসুস্থতা তাদের ভিতরে লেগে থাকে, বিশেষ করে তাদের শরীর প্রচণ্ড ব্যথা থাকে, মানে তাদের শরীর ব্যথা জ্বর এরকম লেগে থাকে। এমনকি তাদের বাসায় যদি কোনো আত্মীয়স্বজন বেড়াতে আসে তারা অসুস্থ হয়ে পড়ে, তাদেরও শরীরে জ্বর থাকে, মাথা ব্যথা, এরকম বমি, মানে তারা সুস্থই হয় না। আবার যখন এই বাসা থেকে তাদের বাসায় চলে যায় তখন আবার তারা অটোমেটিক অসুস্থ হয়ে যায়। কিন্তু এই বাসায় আসলে তারা এই বাসা থেকে যখন তাদের বাসায় চলে যায় তখন তারা সুস্থ হয়ে যায়, কিন্তু যখন এই বাসায় থাকে তখন তারা অসুস্থ এরকম হয়ে যায়। পরে হয়েছে তারা একটা সময় এসে তারা এইসব বিষয়গুলা অনুধাবন করতে পারে যে এই বাসায় কোনো একটা ঝামেলা আসছে বা একটা সমস্যা আছে।
তখন হচ্ছে তারা আবার একটা পাশে একটা হুজুরে দেখায়, ওই হুজুরে আবার ডাকে, ওই হুজুরে ডাকার পরে ওই হুজুরে আবার বলে যে এইখানে তোমাদের ওই হুজুর আবার জিন দেয় তদবির করতো, ওই হুজুর আবার বলে যে এইখানে এটা আমি সমাধান করতে পারবো না, তোমাদের কোনো বড় ফকিরের কাছে যেতে হবে, তোমাদের এখানে আদিম নামে হচ্ছে একটা জিন 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 থাকে যে এখানে 1000 বছরের বেশি সময় ধরে থাকে, এটা আমি এটা তাড়াইতে পারবো না, এটা হচ্ছে তো অন্য ফকির দেখাও, এটা আমি সমাধান করতে পারবো না। তখন হয়েছে তারা হয়েছে অন্য ফকিরের খোঁজ খবর নিতেছে, তখন তারা ওই বাসায় হচ্ছে বসবাস অলরেডি শুরু করে দিছে, এবং পাশাপাশি তারা এরকম ফকির টকির খুঁজতেছে। তখন হচ্ছে তার ওয়াইফ একটা সময় প্রেগনেন্ট হয় আর কি, ওই আমার ফ্রেন্ডের ফুপু একটা সময় প্রেগনেন্ট হওয়ার পরে সে বাসায় অনেক সময় রাত্রে ঘুমায় রয়েছে, ঘুমের ভিতর দেখে যে স্বপ্ন দেখে যে সে বড়ি দিয়া তার পেট ফাইরা নিজের সন্তান নিজের বাড়ি করে হাসতে আসে, মানে এরকম সে আজগবি স্বপ্ন দেখে। তো এটা আবার তার হাজব্যান্ডে সে বলে যে আমি তো এরকম স্বপ্ন দেখতেছি, এরকম পরে ওনার হাজব্যান্ড বলতেছে আচ্ছা আমি দেখতেছি, আমি তো ফকির খুঁজতেছি, ভালো খুঁজা পাইলে তারপরে এটা সমাধান হইব না। তারপর হচ্ছে ওই একদিন হচ্ছে এরকম তারা রাতে শুয়ে রয়েছে, হঠাৎ করে শুনে যে দেখে যে তাদের বাড়ির টিনের চালের উপরে ইট মারতেছে, তারপরে গাছগুলা মানে হেলা পড়তেছে, তারপরে ঝড় হইতেছে, কিন্তু আশেপাশে অন্যান্য জায়গায় আবার বাইরে দেখে যে তারা ঠিকই আছে, কিন্তু তাদের ওই বাসার ওইটুকু ঝড় এরকম ইট মারতেছে এরকম আর কি। তখন হচ্ছে তারপরের দিন হচ্ছে সকালে হচ্ছে ওই তার যে দেবর সে হচ্ছে বাঁশঝাড়ের ওখান থেকে হচ্ছে বাঁশ কাটতে যাবে, সে হচ্ছে যে আগের দিন ঝড় টর হয়েছিল ওইখানে হচ্ছে বেড়া টেরা দিবে, শক্ত করে বাঁশ দিয়ে বেড়া টেরা দিবে যেন ঝড়ে কিছু না হয়। তখন হচ্ছে বাঁশ কাটতে যায়, হঠাৎ করে আমার ফ্রেন্ডের ফুপা ওখানটা যাওয়ার সময় দেখে যে তার ছোট ভাই মানে আমার ওই ফ্রেন্ডের ফুপুর হচ্ছে দেবর ওই বাঁশের কঞ্চের সাথে রশিদা গলা পেঁচায় আছে। তখন তারা হচ্ছে চিৎকার মায়ের আশেপাশের লোকজন ওইটা নামানোর পরে তারা তো বুঝতে পারে না যে তার একটা মাত্র ভাই, সে কী জন্য একটা বাসার সাথে গলা জড়িয়ে মরবে, সে তো কোনো মানে তার মরার কোনো রিজনই তারা বাইর করতে পারে না, মানে কোনো কারণই তারা বাইর করতে পারে না কী জন্য মারা যাবে। তখন তারা বুঝতে পারছে যে না এখানে কোনো একটা সমস্যা আছে, এই জন্য তারা আর কি পরে একটা ফকিরের সন্ধান, খোঁজখবর নেওয়ার পরে একটা ফকিরের সন্ধান তারা পায়। তখন ওই ফকির আয়সা জিনের মাধ্যমে তদবির করে যে এইখানে ওই ওর ভাইরে হয়েছে ওই এখানে আদম নামে যে জিন থাকে তারাই হয়েছে মারছে, কিন্তু তারাই হয়েছে মারছে, এখান থেকে তাদের চলে যেতে বলছে, কিন্তু তারা যায় না, এখানে সে 1000 বছরের বেশি সময় ধরে এই বসত বিরায় তারা থাকে, কিন্তু এই জন্য তাদের বসত বিরায় আয়সা তোমরা বাড়ি বানাইছো, এই জন্য তারা তোমাদের উপরে বিরক্ত, তোমাদের স্বপ্ন দেখেছে তোমাদের চলে যেতে বলছে, কিন্তু তোমরা যাও না, এই জন্য তোমাদের বংশব তারা নির্বংশ করে ফেলবে। তখন ওই অনেক বড় ফকির ছিল, সে ঝাইরা টাইরা কোনো মতে আর কি তাদের মোটামুটি সবাই অসুস্থ ছিল, তাদের মোটামুটি সুস্থ করে, কিন্তু তারা সুস্থ হয়, কিন্তু যে ফকির ছিল সে আবার অসুস্থ হয়ে যায়, তার এরকম সারা শরীর ব্যথা করার পরে ওই ফকিরের সাথে আবার 7টা জিন ছিল, ওই জিনেরা আইসা ফকিরকে চিল্লাচিল্লি করে বকাবকি করে যে আপনি এখানে তাদেরকে ট্রিটমেন্ট করতে আসছেন কেন, চিকিৎসা করতে আসছেন কেন, এখানে যে আদিম জিন ছিল সে বহুত বছর ধরে এখানে বসবাস করে, এখানে আপনি কেন ট্রিটমেন্ট করতে আসছেন, এখান থেকে চলে যান। মানে ওই ফকিরের সাথে যে জিন ছিল ওই জিনেরা উল্টা তারা বলতেছে তারা চলে যাইতে। তখন আর কি তখন ওই ফকির বলে যে এটা আমার দ্বারা হবে না, আমি এটা সমাধান করতে পারবো না, এখানে যে আদিম জিন আছে সে অনেক শক্তিশালী, তার সাথে আমরা পারবো না, আমার সাথে যে জিন আছে তারাও পারবে না। তখন হচ্ছে সে হয়েছে ওই জিনটা হয়েছে চলে যায়। তো এক পর্যায়ে আমার ফ্রেন্ডের ফুপ হয়েছে যেদিন আর কি তার বাচ্চা হবে সেদিন হয়েছে রাত্রেবেলা খুব ঝড় হয়, আশেপাশে অনেক ঝড় হয়, তারপরে এরকম গাছপালা তাদের উঠানের উপরে সব ভাঙ্গা পড়তেছে, তারপরে মারতেছে টিনের ভিতরে বড় বড় ইটের চাঙ্গা মারতেছে আর কি, মাটির চাঙ্গা মারতেছে, দাম আওয়াজ হইতেছে, তারা তো খুব ভয় পাইতেছে। তখন হচ্ছে এক সময় আমার ফুপুর হচ্ছে ওই আমার ফ্রেন্ডের ফুপুর হচ্ছে 2টা যমজ বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে ওই যখন তাদের ছিল ওই বাঁশের বেড়া ছিল, তো পাটখড়ি বেড়া ঘর ছিল আর কি, ওই ঘরের ওইখানে তারা দেখে যখন বাচ্চা 2টা হয়, দেখে একটা পশমালা, অনেক লম্বা পশমালা একটা হাত ওই বেড়ার ওখান দিয়ে হাত বাড়ায় এখান থেকে বেড়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘোরাঘুরি করতেছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘোরাঘুরি করতেছে, মানে বিশাল বড় একটা পশমালা হাত বেড়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘোরাঘুরি করতেছে। তখন তারা তো খুব ভয় পায় যায়, তারা অনেক দোয়া কালাম করার পরে তারা ঘুমায় পড়ে রাতে স্বপ্ন দেখে যে
তোদের বংশ আমরা নির্বংশ করে ফেলামো, যে বাচ্চা আছে বাচ্চা আমরা মাইরা, যে বাচ্চা হয়েছে বাচ্চা আমরা মাইরা ফেলামো, এই বাচ্চা আমরা নিয়ে যাবো। তখন তো তারা খুব ভয় পাওয়া যায়। তখন তারা চিন্তা ভাবনা করে যে না, এখানে থাকা যাবে না, এখানে থাকলে তো বিশাল সমস্যা যেতেছে। আর তারা যে অন্য জায়গায় যাবে তারা নতুন এখানে বাড়ি করছে, অন্য জায়গায় যাওয়া একটা বিশাল ঝামেলার ব্যাপার, এখানে করে ফেলছে। তখন তারা হচ্ছে আবার আরেকটা বড় ফকিরের কাছে যায়। ওই ফকির আইসা এখানে বলে যে এটা আমি সমাধান করে দিতে পারবো না, কিন্তু কিছুদিনের জন্য আমি এটা বন্ধ করে রাখতে পারবো। তখন সে হচ্ছে আবার ওটা পুরোটা রাউন্ড করে এসে দোয়া কালাম পরে ওটা কিছুদিনের জন্য অফ রাখে। তো মোটামুটি তখন ভালোই থাকে। তখন একদিন হচ্ছে ওই যে আমার ফ্রেন্ডের ফুপু হচ্ছে কলপারে যাবে হচ্ছে পানি আনতে। তার ওই বাচ্চাগুলো মোটামুটি একটু বড় হয়েছে আর কি, পানি আনতে যাবে। ওইখানে দেখে যে এক হুজুর আইসা মেহেন্দি গাছের ওইখানে আইসা দৌড়দা তার সামনে দিয়ে আর কি চলে গেল আর কি। তো সে চলে ভ্যানিশ হয়ে গেল। তো সে তো ভয় পেলো এটা কী গেল, এখন সে যে দেখছে কিছু একটা তো চলে যেতে দেখছে। তখন সে ভয় পেয়ে বললো, তো দৌড়দা আইসা সে তার হাজব্যান্ডে বললো, তো ওনার হাজব্যান্ড আর কি বললো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। তখন উনি তখন রাত্রেবেলা আর কি আবার পানি ভরতে যাবে। তখন ওনার উপরে আর কি কিছু একটা ভর করে আর কি, দেখো ওনার চোখ টোক চুল ছাড়া, চোখ টোক লাল হয়ে গেছে। তখন হচ্ছে আমার ওই যে লাল হয়ে রয়েছে, সে হয়েছে ওই উঠানের ওইখানে যে মেহেন্দি গাছ ছিল, মেহেন্দি গাছের ওইখানে সে দাঁড়াইছিল আর কি, পানি আনতে পানি না বেরোয় ওইখানে দাঁড়াইছিল। তার দেখে যে তখন তারা আমার ফ্রেন্ডের ওই ফুপা তারা ডাক দিতে গেছে, গিয়ে এত দেরি লাগে নাকি পানি আনতে, তুমি পানি না তাড়াতাড়ি আসো। তখন দেখে যে তার চোখ লাল হয়ে গেছে। তখন তারা দইরা ঘরে নিয়ে আসে যে তোমার চোখ এত লাল হয়েছে, কারণ সে কিছু বলে না। ওই রাত্রেবেলায় হয়েছে যখন ঘুমায় ওই তার ওই আমার ফ্রেন্ডের ওই ফুপুর উপরে হয়েছে সেই জিন ভর করে আর কি। ভর করার পরে ওই তার যে যমজ বাচ্চাগুলো হয়, সেই যমজ বাচ্চাগুলারে সে যখন ভর করে গলাটি বা মাইরা ফেলে। তখন সে দেখে যে তার সন্তান দুইটা সে মৃত ওইখানে পড়ে রয়েছে, মানে কোনো নিঃশ্বাস নেয় না। তখন সে মানে খুব কান্না করে যে মা হইয়া তার সে সন্তান দুইটারে সে মেরে ফেললো আর কি। তখন তার বাবা হয়েছে তার কান্না শব্দ শুনে তার হাজব্যান্ড হয়েছে দৌড়ায় আসে যে কী হয়েছে। ও বলে আমি কিছু বলতে পারি না, যে আমি কী হয়েছে আমি জানি না। এখানে দেখি বিস্তান ইসলাম সব আইলেন না, দেখি যে ওরা বাচ্চা দুইটা দেখি মরে রয়েছে, কোনো শব্দ নাই। তখন হয়েছে তারা হয়েছে খুবই কান্নাকাটি করে, তারা খুবই ভয় পাওয়া যায়, কান্নাকাটি করে। তখন হচ্ছে ওই তারা হচ্ছে বুঝতে পারে যে এখানে ওই জিনটাই তার বড় কইরা তাদের আর কি মেরা ফেলছে। তখন হচ্ছে ওই যে ফকির, তখন তারা হচ্ছে আর অন্য জায়গা থেকে একটা বড় ফকির আনার পরে ওই ফকিরে দেয়া করে অনেক নাম করা ফকির, ওই ফকিরে দেয়া তারা ট্রিটমেন্ট শুরু করে। ওই ফকিরও সেম এরকম ফকিরের যে জিন্দা তদবির করে, ওই জিন্দা বলে যে এখানে আমরা কিছু করতে পারবো না, এখানে একটাই সমাধান আছে, যদি ওরা এই বসত বিটা ছেড়ে যদি অন্য কোনো জায়গায় চলে যায় তাহলে এটার সমাধান হইতে পারে। এছাড়া ওদের বংশ ওরা নির্বংশ করে ফেলবে, এখানে ওরা থাকতে দেবে না। কারণ এখানে আদিম জিন ওরা বহুত বছর ধরে থাকে, এখানে ওরা থাকতে দেবে না। এটা 1000 বছরের উপরে এই জিনরা এখানে বসবাস করে। এই ওদের আদি ভিটা, এই ভিটা এসে ওরা হয়েছে এখানে বসবাস করা, বাড়ি করে বসবাস করা শুরু করছে। এই জন্য অগো জায়গায় ওরা কেউ থাকতে দেবে না। তখন হচ্ছে পরে বলে যে তাহলে এটা সমাধান কি, আমার যে 2টা বাচ্চা মারা গেল, তারপরে আমার ভাই মারা গেল, তাহলে এটা সমাধানটা কি? পরে বলে এটা সমাধান একটাই, তোমরা যদি এই বাড়ি ছেড়া যদি এই বসত বাড়ি ছেড়া যদি অন্য জায়গায় যাও তাহলে তোমরা হয়তো বা রেহাই পাইবা, এছাড়া তোমরা এখান থেকে রেহাই পাইবা না। তোমাদের এখানে যে তোমরা যে অসুস্থতা থাকো, সারা শরীর ব্যথা থাকে, তো এটা হলো সব যে আদিম জিনে ওরাই করে। আসলে ওরা যখন কোথাও ট্রিটমেন্টের জন্য যায় ডাক্তারের কাছে, এটা তারা কোনো চিকিৎসার কোনো পায় না আর কি, কোনো রোগ টোগ ধরা পড়ে না, কিন্তু তাদের এরকম সারা শরীর সারাক্ষণ অসুস্থ থাকে, শরীরে ব্যথা থাকে এরকম আর কি। তো ওই এটার সমাধান তারা বলে যে এইটাই, ওই যখন ফকিরটা আসে, ফকিরটা বলে যে এটার সমাধান হচ্ছে এইটা, যে যদি তোমরা অন্য কোথাও যাও এটা ছেড়ে যদি অন্য কোথাও চলে যাও তাহলে সেখানে তোমরা তারা হচ্ছে তোমাদের মাফ করে দিবে, কিন্তু এখানে যদি তোমরা থাকো তাহলে তোমাদের বংশ তারা নির্বংশ করে ফেলবে। তখন হচ্ছে তারা ওই ফকিরের কথা মতো যে এখান থেকে তারা চলে যায়, তারপরে তারা অটোমেটিক সুস্থ হয়ে যায়, তাদের ওই এরকম রোগ টোগ থাকে না। তারপরে তাদের পরবর্তীতে সন্তান হয়, ওই সন্তানও বড় হয়, আল্লাহর রহমতে পরে আর কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার প্রথম ঘটনা।
অলরাইট, সো ঘটনাগুলো কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে জানি না, মানে আমার কাছে পার্সোনালি যখন এই যে রাত বিরাতে ঘটনাগুলো শুনছি আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে এবং আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সো সেই ভালো লাগার জায়গা থেকে ফিডব্যাক জানানোর জায়গা থেকে কিন্তু JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট লাইন পাঠাবেন 26969 নাম্বারটাতে। সাকিব আছেন আমাদের সাথে, বলছেন ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং। সুভা আছেন আমাদের সাথে, বিপাশা খান জয়েন করেছেন, তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে মালিবাগ থেকে। আজাদ ফারাজি জয়েন করেছেন এবং যেটা বলছেন সেটা হচ্ছে যে রাতে ডিউটি করতে করতে কিন্তু আপনাদেরকে শুনতে ভালো লাগে। তিনি একটা হাসপাতালে চাকরিরত রয়েছেন এবং সেখান থেকে শুনছেন এই মুহূর্তে। আমি প্রিটি শিওর এই মুহূর্তে কিন্তু আমাদের অসংখ্য ভাই ও বোন যারা আসলে বিভিন্ন পেশার সাথে নিয়োজিত, যদি বলি যে পুলিশের যে সকল ভাই ও বোনেরা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর যারা রয়েছেন, ডাক্তার রয়েছেন, নার্স রয়েছেন, সিকিউরিটি গার্ড ভাই ও বোনেরা যারা রয়েছেন, বিভিন্ন জায়গায় কিন্তু নিয়োজিত আছেন, রাইট? সো একই সঙ্গে দেখবেন যে রাত বিরাতে রাইড শেয়ার যেই হচ্ছে গাড়িগুলো করে থাকে, সেই গাড়িগুলোতেও কিন্তু এখন অনেকে জাগো এফএম শুনেন এবং ভূত স্টুডিও শুনছেন এই মুহূর্তে। সো আশা করছি ভালো লাগছে গল্পগুলো। JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যান্ড পাঠাবেন যে নাম্বারটায়, সেই নাম্বারটা হচ্ছে 26969। আবারও বলছি, JFM স্পেস দিয়ে নাম লোকেশন, তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যান্ড পাঠাবেন 26969 নাম্বারে। আরিফ ভাইয়ের কাছ থেকে আমরা দুটো ঘটনা শুনলাম নাকি একটা ঘটনা? একটা ঘটনা শুনলাম। ওকে, তো আমরা সেকেন্ড ঘটনাতে যাবো, বাট তার আগে যেটা বলছি, যদি আপনি পরের পর্বে আসতে চান, এরকম দুটো তিনটে ঘটনা যদি আপনার থাকে, দুইয়ের অধিক তিনটা ঘটনা থাকে, তাহলে প্লিজ রেজিস্ট্রেশনটা করে ফেলুন ঝটপট করে। মোবাইলের SMS থেকে RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে। তবে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনার নিজের মোবাইল ফোন না থাকে, অন্যের মোবাইল ফোন থেকে রেজিস্ট্রেশন করা থেকে বিরত থাকুন। আমরা এরকম প্রচুর SMS পাই যে বাবার মোবাইল থেকে, ভাইয়ের মোবাইল থেকে, মায়ের মোবাইল থেকে। আপনি জানেন যে আপনাকে আসতে দিবেন না বা আপনি আসবেনও না, আপনি শুধু শুধু রেজিস্ট্রেশনটা করছেন। সর্বপ্রথম যেটা বলবো, আপনি নিজের বা পরিবারের মোবাইলের ব্যালেন্সটা আপনি নষ্ট করছেন। দ্বিতীয়ত, আমাদেরকে একটু যদি বলি যে একটু কেমন না আনইজি একটা ব্যাপার স্যাপার, আপনাকে ফোন দেওয়ার পর না আমি তো এমনিই করছি, ঠিক আছে, বা আপনার মা যখন ফোনটা রিসিভ করে, ও তো রেডিও শুনে কিন্তু ও রেজিস্ট্রেশন কেন করলো, ওকে তো আমি যেতে দিব না। তো রেজিস্ট্রেশনটা ভাই তারাই করবেন যারা এখানে এসে গল্প বলতে চান বা ঘটনা বলতে চান। সো আমরাও চাই না যে ফোন কল দিয়ে বিব্রত কর একটা সিচুয়েশনে পড়ে যাওয়ার। আরে ভাই, এখন সেকেন্ড আমরা কোন ঘটনাটা শুনছি? সেকেন্ডটা হচ্ছে আমার মাদারীপুরের ঘটনা। এটা আমার ফ্রেন্ডের মুখ থেকে শোনা। ওকে, ওর নাম হচ্ছে প্লাবন, ওর মুখ থেকে শোনা ঘটনা। এটা হচ্ছে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীর পাশেই একটা গ্রাম ছিল, সোনাপাড়া গ্রাম। ওই গ্রামের ওইখানে আড়িয়াল খাঁ নদীর পাশেই একটা চর ছিল। ওই চরের ওইখানে হচ্ছে একটা, ওই চরের পাশে হচ্ছে বিশাল বড় একটা বট গাছ ছিল। বট গাছের ওইখানে হচ্ছে জঙ্গল টাইপের ছিল, পাশে হচ্ছে খালি মাঠ, বড় মাঠ, আর পুরাটা হচ্ছে নদী দিয়ে ঘেরা একটা চর এলাকা। তো ওইটা হচ্ছে একটা মেন রোড বলে আর কি, ওইখান দিয়ে আর কি অনেক জায়গায় হাটে, তারপরে বিভিন্ন গঞ্জে টঞ্জে যাওয়ার সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ওইটা। ওইখান দিয়ে মানুষ সচরাচর যাওয়া আসা করে। তো সন্ধ্যার পরে ওখান থেকে কেউ যাওয়া আসা করলে মূলত তাদের এই সমস্যাগুলো হয়। ওইটা বিশেষ করে ওই যে আমার ফ্রেন্ড, ওর নিজের সাথে ঘটে গেছে ঘটনাটা। ও হচ্ছে একবার হচ্ছে ওদের হাটে থেকে ইলিশ মাছ কিনা নিয়ে আসতে আসতে দেরি হয়ে যায় আর কি। আস্তে আস্তে প্রায় দেরি বলতে পারে এশারের পরপর হয়ে যায় আর কি। সে 2টা ইলিশ মাছ নিয়ে আসে কিনা, নিয়ে আসার পরে সে হচ্ছে ও হচ্ছে যখন নদীর পাশ দিয়ে আসে, কোনো সমস্যা হয় নাই। ও যখন ওই বট গাছের ওখান দেওয়া, ওই জঙ্গলের ওইখান দেওয়া, নদীর পাশে ওই জঙ্গলের ওইখান দেওয়া, সে যখন রাস্তা অতিক্রম করবে, তখন তার মনে হয় যে তার পিছন থেকে মানে একজন দুজন হাঁটতেছে আর কি। মানে তার একটু ভয় লাগে আর কি, যে তার গা শিউরে ওঠে, কী রে, মানে প্রতিদিনই তো আসে, দিনের বেলা আসে বা সন্ধ্যার সময়, আজকে একটু রাত হয়ে গেছে। তো ওইখানটা যাওয়ার সময় তার একটু ভয় লাগে, যে মনে হইতেছে যে তার দিকে কেউ ফলো করতেছে। তো সেই একটু কদম যাওয়ার পরে বটগাছ অতিক্রম করে যখন মাঠের দিকে যাবে, মাঠ পার হয়ে আছে তাদের বাড়ি, মাঠটা যখন পার হবে, তখন তার মনে হইতেছে যে তার পিছন দেওয়া কয়েকজন লোক হয়েছে হাঁটতেছে। সে পিছে তাকায় দেখে যে কিছু নাই, কিন্তু তার ফিল হইতেছে যে তার পিছন দিয়ে কয়েকজন মানুষ হাঁটতেছে। তখন হচ্ছে তার সে সাথে আবার ইলিশ মাছ থাকে, তখন সে হচ্ছে আবার ভয় পাওয়া যায় কিছুটা, আমার সাথে তো ইলিশ মাছ আছে, এখানটা তো ইয়াটা ভালো না। তো সে দৌড় পড়তে থাকে আর কি, তার খুব ভয় লাগে। হঠাৎ করে সে পিছনে তাকায় দেখে যে কয়েকটা বিড়াল, প্রায় 20-22টা বিড়াল, মানে
তার সাথে দিয়া হাঁটতেছে আর কি, পিছন দিয়ে হাঁটতেছে। তো সেও হাঁটতেছে, বিড়ালগুলো হাঁটতেছে। সে তো খুব ভয় পেয়ে যায়, কিরে এটা তো বিড়াল না, এটা তো হয়তো অন্য কিছু হইতে পারে, কারণ এতগুলো বিড়াল একসাথে কই থেকে থাকবো। এবং বিড়ালগুলো হচ্ছে তার যে হাতে যে ব্যাগ ছিল ওই ব্যাগের দিকে তাকায় রয়েছে, মানে তার হচ্ছে ব্যাগের দিকে তাকায় রয়েছে 20-22টা বিড়াল তার হাতের দিকে তাকায় রয়েছে আর কি, মানে মূলত মাছগুলোর দিকে তারা সবাই মিলে তাকায় রয়েছে আর কি। তো বিড়াইগুলো হচ্ছে ম্যাও ম্যাও করতেছে, ম্যাও ম্যাও করতেছে। তো সে তো খুব ভয় পায় যায়, সে তো বুঝতে পারে আমার ফ্রেন্ড, ও আবার এমনি অনেক কিছু জানে, দোয়া কালাম জানে, সে এটা তো নর্মাল কিছু না, এটা তো বিড়াল না, এটা তো নর্মাল কিছু না, এটা অন্য কিছু আর কি। ওরা সবাই মিলে ওরা অ্যাটাক করতেছে। তো ওই কী করছে, গোল একটা রাউন্ড করে ওইখানে গোল একটা দাগ দিয়া ওখানে দোয়া কালাম পইরা ওই রাউন্ডের ভিতরে বৈশা রয়েছে, গোল দাগের ভিতরে সে বৈশা রয়েছে। তখন ওই বিড়ালগুলো আসে, প্রতিটা তারা ঘেরা দিছে, ঘেরা দিয়া বিড়ালগুলো লাফায়, কেউ ফালায়, মানে লাফ দিতেছে, কিন্তু ওই গোল বৃত্তের ভিতরে তারা আসতে পারতেছে না। বিড়ালগুলা সবাই লাফাইতেছে, এই ফালাইতেছে, তারপরে কিন্তু ইয়া করতেছে, আঁচড় কাটতেছে, কিন্তু এই গোল বৃত্তের ভিতরে বিড়ালগুলো আসতে পারতেছে না। তো আমার ফ্রেন্ড তো বুঝতে পারছে যেগুলো তো বিড়াল না, অন্য কিছু। তখন সে ভিতরে বসে বসে দোয়া কালাম পড়তে থাকে। যখন ফজরে আজান দেয় তখন হঠাৎ করে দেখে যে বিড়ালগুলো নাই, ভ্যানিশ হয়ে যায়। তখন সে কী করে, দৌড় দেয়, সে তার বাসায় চলে আসে। বাসায় চলে আসে, সে সবাই বলে যে ওখানে তো এরকম সবার সাথেই ঘটছে ঘটনা, এরকম আমার সাথে এরকম কাহিনী ঘটছে। তখন সে দোয়া কালাম পড়া এরকম পানি টানি পড়া দিয়া খায়। তো আরেকবার হচ্ছে তার সাথে ওইখানেই তার প্রায় 2.5 থেকে 3 মাস পরে সে হয়েছে মিষ্টি নিয়ে আসে আর কি, বাজার থেকে মিষ্টি নিয়ে আসতেছিল। মিষ্টি নিয়ে আসার প্রায় তার ওই 9:30 10টার দিকে, 10টার মতো বেজে যায়। তো 9:30 10টা তো গ্রামের দিকে তো অনেক রাত হয়ে যায়। তখন সে হয়েছে ওই 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 তার ওই শাকের কথা মনে পড়ে যায়, এখানে তো এরকম ঘটনা ঘটছিল, তো আজকে আবার কি হয় না হয় আল্লাহ জানে। তখন সে হয়েছে আবার ওখানটা যায়, সাহস করে যায়, সে যেহেতু দোয়া কালাম জানে, সে আবার ওখান দিয়ে সাহস করে যায়। সাহস করে যাওয়ার সময় হঠাৎ তার মনে হইলো যে জঙ্গলের পাশ এই বটগাছের ওইখান দিয়া, ওই যে নদী ছিল ওইখান দিয়া দৌড়ায় কোনো একটা কুকুর আর কি চলে গেল আর কি। তো সে মনে করছে যে রাত্রেবেলা শিয়াল টিয়াল হইতে পারে। তো ওইখানে আসার পরে আবার যেহেতু আবার সাইডে দেখতেছে যে আরেকটা জিনিস কুকুর দৌড়ায় গেল, তো তার আবার এখন একটু ভয় লাগে যে এখানে আসলে এরকম হলো, সারা রাস্তা কিছু হলো না, এর আগে তো এখানে আমার সাথে এরকম ঘটছিল। তখন সে হইছে তার হাতে মিষ্টি ছিল আর কি। তখন সে দেখে আর তো আকারের পরে যখন চকের ওইখানে যায়, মাঠ অতিক্রম করবে, দূর পড়তেছে, তখন সে দেখে বানরের মতো একটা লোক, মানে মানুষের মতোই লম্বা, কিন্তু সে পুরাটা চেহারা রয়েছে বানরের মতন আর কি। পশমগুলো অনেক লম্বা, হাতের পশম, নখ অনেক বড় বড়, নাক অনেক লম্বা, দাঁতগুলো হয়েছে অনেক বড় বড়। সে হয়েছে তার দিকে চায় রয়েছে, সে তার দিকে চায় মিষ্টি চেয়েছে যে তার দিকে মিষ্টি চেয়েছে যে মিষ্টি দে, এরকম হাত পেতেছে যে মিষ্টি দে। তখন সে ছিল একটা, তারপরে হচ্ছে আরও এরকম দেখে যে তার পিছার প্রায় 18-20টার মতো এরকম সেম কালারের সেমই এই বানানোর মতো, তারাও তার দিকে আসতেছে। আমার তখন ওই ফ্রেন্ড কী করছে, ওই মিষ্টির পোলটাটা ফালাইয়া তখন সে উল্টা পথে দৌড় দিছে আর কি। দৌড় দিয়ে সে সেন্সলেস হয়ে যায়, তার কোনো কিছু মনে পড়ে না। তখন সকালে উঠা তার ওইখানে পায় আর কি, ওই মাঠের ওইখানে পায় একটা লোক, পায় ওইখানে তারই নানা হয় বারেক মোল্লা, সে পায় ওইখানে যে দেখে যে সে সেন্সলেস হয়ে গেছে। তখন তারা ধৈরা টৈরা বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পরে পানি টানি ছিটানোর পরে তারা বলে যে তোমার কী হয়েছে। পরে সে বলে যে রাইতে ওইখানে যখন আমি মিষ্টি নিয়ে আসতেছিলাম, দেখি বানরের মতন একটা লোক, বড় বড় পশম, মুখ এত বড়, সারা শরীর পশমে ভর্তি, নখ অনেক বড় বড়, তারপরে চারি অনেক বড় বড়। ওই লোক হয়েছে আমার কাছে মিষ্টি চাইতেছে হাত পেয়ে, প্রায় ওর সাথে প্রায় 15-20টার মতো লোক ছিল, সে একই কালারের সেম লোক, ওর মিষ্টি চাইতেছে। তখন হয়েছে তারা খুব ভয় পেয়ে যায়। তখন তারা দোয়া পাশের হুজুর থেকে ইডি করে মসজিদ থেকে পানি টানি পড়ায়। তো পানি টানি পড়ানোর পরে সে মোটামুটি সুস্থ হয়। ওই গ্রামের আরেকজন হয়েছে, আরেকটা ছেলে হয়েছে, ও হচ্ছে এরকম একজন সন্ধ্যার পরে এখান দিয়ে আসতেছিল মাগরিবের পরে। তো আর উপরে হচ্ছে মাগরিবের পরে আসার সময় সে হুট করে হয়েছে ওই বটগাছের নিচে, মানে একটা লোক দেখে যে দূরে থেকে দেখতেছে যে বটগাছের নিচে আসার পরে বটগাছের নিচে সে চুপ করে মানে বৈশা রয়েছে। এটা আবার দূর থেকে একজন লোক দেখছে আর কি, যে ওই বটগাছের নিচে যে হুট করে বৈশা বলো কেন, ও মনে করছে যে এখানে হয়তো প্রসাব করবে, এই জন্য বৈশা রয়েছে। তখন আয়সা, ওর নাম ছিল ফরিদ, ওই গ্রামের ফরিদ খুব ভালো ছিল, ওই গ্রামের সবার উপকার করতো, এই জন্য আর কি আসলো যে ফরিদ তুমি এখানে এসে বসে রয়েছো কে। তখন দেখ ফরিদ কোনো কথা বলে না, দেখা যায় বটগাছের নিচে সে চুপ করে বসে রয়েছে।
তখন সে বৈশা বৈশা এরকম গুংড়াইতেছে, হুট কইরা গুংড়াইতেছে, এক লাখ গুংড়াইতেছে। তখন সে বলে যে ফরিদ তুমি এরকম গুংড়াইতেছো কেন, তোমার কি হয়েছে? তখন সে কথা বলে না। তখন কি করে, সে হয়েছে ওই ফরিদে নিয়ে ফরিদের বাসায় যায়। বাসায় যাওয়ার পরে ফরিদ হয়েছে ওর শুয়ে রয়েছে। বাসায় যাওয়ার পরে সে ঘুমাই গেছে ফরিদ। আর মার বাপরে বলে যে ফরিদে দেখি যে ফরিদ হয়েছে ওখানে যে আছে বট গাছ আছে, বট গাছের নিচে হয়েছে ফরিদ হয়েছে ওইখানে বৈশা বৈশা জিমাইতেছে। ওই বট গাছের নিচে বৈশা রয়েছে। ওটা ওই জায়গা কি ভালো নাকি? ওইখানে যায় আর চোখ তখন লাল হয়ে গেছিলো। তো আর ওরা ফরিদ আবার এমনি মাছ টাছ ধরে, তো ওরা মনে করছে মাছ টাছ ধরে আইসে মনে হয়, এই জন্য হয়তো বা পরিশ্রম করছে, পানির মধ্যে ছিল, চোখ টোক লাল হয়ে রয়েছে। তো হয়েছে ও ফরিদ হয়েছে তখন ঘুমায় যায়। ফরিদ রাত্রেবেলা তখন হয়েছে স্বপ্ন দেখে যে ওর উপরে যে ছিল আর কি, মাছের দেওয়া যে বেড়া ছিল, বেড়ার ওখান থেকে বড় অজগর সাপ বের হয়। বড় অজগর সাপ ওরা হয়েছে কামড় দিতে আসে। আরে হয়েছে ওই ঝুলন্ত অবস্থা ওর হয়েছে গিল্লা খাইতে আসে আর কি, কামড় দিতে আসে। ও তখন লাভ দেয়, মানে চিল্লায় উঠে যে কী হয়েছে। ওর বাপ মা তখন চিল্লা উঠে, ওর ঘুম ভেঙে যায়। আর বাপ মা তখন আসে যে কী হয়েছে বাবা, তোর কী হয়েছে ফরিদ? তখন ও বলে যে আমি ওই ঘুমের মধ্যে ঘুমাই রয়েছি, চাই দেখি যে একটা সাপ আমার যে খাইতে আসে, এ বড় একটা অজগর সাপ আমার খাইতে আসে। তখন হয়েছে ওই পাশের বাসার পাশের মসজিদের এক হুজুর ছিল, হুজুরে সে বলে, হুজুরে পানি টানি পরায় খাওয়ায়, এবং হুজুর হয়েছে বলে যে ফরিদ হয়েছিল যে সন্ধ্যার সময় ওখানে যাইতেছিল আর হচ্ছে খারাপ কিছু আসর করছে, আর এখানে এই জায়গাটা ভালো না, এই জায়গাটা আমি বন্ধ করে দিয়েছি, তারপরে তোমরা এখান থেকে সাবধানে থাকো, এখান থেকে সন্ধ্যার পরে যাতায়াত তোমরা করো না। তখন ওই হুজুর হয়েছে ওটা পুরাটা রাউন্ড করে দেয়, চুনা দিয়া রাউন্ড করে দেয়া ওই জায়গাটা হয়েছে বন্ধ করে দেয়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। ওকে, আমরা দুটো ঘটনা ইনফ্যাক্ট আরিফ ভাইয়ের কাছ থেকে শুনে ফেললাম, এবং এরকম আরও বেশ কিছু ঘটনা রয়েছে। ইনশাল্লাহ আমরা আর দুটো ঘটনা আজকে শুনতে পারবো আরিফ ভাইয়ের কাছ থেকে। তার আগে যারা রয়েছেন ফেসবুকে অনেকগুলো বন্ধু কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যেমনটা হচ্ছে কুরিল থেকে আমাদের সাথে নাতাশা হাবিব জয়েন করেছেন, যেমনটা দেখতে পাচ্ছি ইয়াসিন আছেন আমাদের সাথে, যেমনটা শাহিন সরকার জয়েন করেছেন। তানভীর বলছেন গল্পগুলো ভালো লাগে, তবে আজকে বাসায় শুধুমাত্র আমি একা, তাই আজকে শুনতে কেমন যেন একটু আনইজি লাগছে। ইটস ওকে, এটা খুবই স্বাভাবিক। একদম ফাঁকা বাসায় আপনি যখন গল্পগুলো শুনবেন তখন আরও ব্যাপারটা থ্রিলিং হয়ে যায়। তো ব্যাপারটাকে একটু স্পাইসি করতে আপনি ট্রাই করতে পারেন। প্রাণ পোড়াটা কখনো মনে হবে চিপস, কখনো মনে হবে বিস্কিট, বাট খেতে কিন্তু ইয়াম্মি। ফয়সাল বলেছেন তিনি রয়েছেন আমাদের সাথে, জুনায়েদ জয়েন করেছেন, হাবিব আছেন আমাদের সাথে, বলছেন যে গত বেশ কিছুদিন যাবৎ তিনি শুনছেন এবং ঈদের পরে আজকেই তিনি, আচ্ছা বাহ চমৎকার, ঈদের পর অনেক দিন রেডিও শোনা হয়নি, আজকেই তিনি ব্যাক করলেন, ভেরি গুড। রশিক রহমান আছেন আমাদের সাথে, এমডি ইমরান জয়েন করেছেন, যেমনটা ঝুমা আছেন আমাদের সাথে, লুবাবা জয়েন করেছেন, আরও অনেকগুলো বন্ধুকে দেখতে পাচ্ছি, ভেরি গুড। সো ইন দ্য মিন টাইম যেটা বলবো সেটা হচ্ছে যে নেক্সট এপিসোডে যদি আপনিও আসতে চান সেক্ষেত্রে RBS, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রেজিস্ট্রেশন করা ছাড়া আসলে কোনো ওয়ে নেই এখানে আসার। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, 4টা জিনিস লিখবেন, লিখে সেন্ড করে দিবেন 26969 নাম্বারে। চলুন আমরা তৃতীয় ঘটনাটা শুনি আরিফ ভাইয়ের কাছ থেকে। আরিফ ভাই, এখন কোন ঘটনাটা শুনি? এটা হচ্ছে আমার যে মহল্লার ঘটনা, মধুবাগের ঘটনা। ওকে, এই ঘটনাটা হচ্ছে আমার বন্ধু সাজিদুর রহমান শিহাব, ওর মুখ থেকে ঘটনাটা শোনা। তো সাজিদুর রহমান শিহাব ওর হচ্ছে বাসার সামনেই ছিল, তখন ওরা অনেক বছর আগের কথা, প্রায় 1999, তখন আমরা 4-5-এ পড়ি আর কি, তখনকার সময় ঘটনাটা ঘটছিল। তো তখন হয়েছে আমাদের মধুবাগের ওইখানে আমাদের যে পুরান বাড়ি ছিল ওইখানে হয়েছে ম্যাক্সিমামই সব টিন শেড ছিল আর কি, বিল্ডিং ছিল হাতে মাত্র গোনা কয়েকটা আর কি। তো আমার ফ্রেন্ডদের ওইখানে ওই গলির ওইখানে হয়েছে ঘটনাটা। আমাদের ফ্রেন্ডদের বাসার পাশে ছিল প্রায় বাঁশঝাড় ছিল আর কি, ওইখানে বিশাল বাঁশঝাড় ছিল আর কি, মানে মোটামুটি একটা ছোট আর কি বনের মতো বলা যেত আর কি। মানে ওরা বাগান করছিল আর গাছ লাগাইছিল প্রায় ওখানে, প্রায় 1.5 বিঘা জায়গার মতো ছিল ওদের, পুরাটা ওরা বাগান করছিল আর বাঁশ গাছ লাগাইছিল আর কি। তো ওই বাঁশ গাছ হচ্ছে কিছু বাঁশ গাছের ওইখানে যদি সন্ধ্যার পরে যদি কেউ যাইতো, তো ওইখানে হচ্ছে বেল গাছও ছিল। তো ওনার শরীর বেল গাছও ছিল, তো ওনার শরীর হয়েছে কেউ বেল ফিকা মারতো আর কি। তারপরে সন্ধ্যার সময় ওখান থেকে কেউ গেলে ওই বেল গাছ থেকে বেল ছিঁড়া ওনার গায়ে মারতো। তো অনেকে এরকম আর কি বেল নেওয়া, ওইখান থেকে বেল নেওয়া ভর্তা বানায় খাইছে আর কি। তো এইখান থেকে গেলে আর কি বেল ফিকা মারে আর কি, সন্ধ্যার পরে গেলে বেল ফিকা মারে, এরকম একটা তখন আর কি মুখে হয়ে গেছিলো। তো বেল যে ফিকা মারতো, বেলের মানে তাজা যে একটা ওই কষ লেগে থাকতো, বেল ফিকা মারতো। তারপরে ওইখান থেকে কেউ গেলে, বেশি রাতে গেলে
তারপরে ওইখানটা হচ্ছে কেউ গেলে হচ্ছে পিছন দিয়ে মানে নখের আঁচড় পুরা যেত আর কি, থাবা দিত আর কি, পিছন দিয়ে থাবা দিত, মনে হচ্ছে কিছু একটা থাবা দিছে। তো আমার এরকম একটা থাবা দিত আর কি। আমার ফ্রেন্ড একজন হচ্ছে ওখানটা ছোটোবেলায় আর কি, ওর যখন 4-5 বছর বয়স, দোকান থেকে ও হচ্ছে মুড়ি টুড়ি সদাই টদাই নিয়ে হচ্ছে বাসায় ঢুকবে আর কি, খালি গায়ে ছিল আর কি, বাসায় ঢুকবে। তো আর কি ওদের ওই যে বাঁশঝাড় থেকে, বাঁশঝাড়ের পরে হয়েছে ওদের হচ্ছে বাসা আর কি। প্রথমে হচ্ছে গলিটা হচ্ছে অনেক চিপা গলি, 8 ফিটের গলি, ওইখানের পাশে হয়েছে আর কি বাঁশঝাড় গাছ আর নানান রকমের গাছ। ওই 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 বাঁশঝাড়ের তল দেওয়া যাইতে হয়, তারপরে হচ্ছে ওদের বাসা। তো এরকম মাগরিবের পরে হচ্ছে সদাই টদাই নিয়ে মুড়ি টুড়ি নিয়ে ওখানে যাবে। যাওয়ার সময় হঠাৎ করে ওর মনে হলো কিছু পিছন থেকে একজন ডাক দিল, সে বলে ডাক দিল, পিছন তাকাইলো, দেখো কেউ নাই। পরে আবার সে যাইতেছিল, যাওয়ার পরে ওর পিছনে কেউ একজন থাবা দিল আর কি। ও তো পিছনে মানে থাবা দিল, আগুনের মতো পিঠে পিঠে জ্বলে উঠলো। তো ভয় পাইয়া সব কিছু ফালাই দিছে, দৌড় ঘরের ভিতরে ঢুকে গেল। পরে আর মা বলে, কি তুই দৌড়ে যাচ্ছিস কেন? পরে ও বললো যে আম্মু আমার পিছে কে যেন বাড়ি দিছে। পরে দেখে আমার ছেলের পিছনে পুরা মানে আঁচড়ের দাগ বসে গেছে, মনে হয়েছে যে কেউ মানে ছুরি টুরি দেওয়া, যেমন আঁচড় দিলে যেমন দাগ বসা যায় 4-5 আঙুলের, এরকম পুরা 4-5 আঙুলের দাগ বসা গেছে আঁচড়ের। তখন বলছে যে তোরা এটা কী হয়েছে? ওখান দিয়ে কেউ নাই, কিন্তু আমার কেউ মনে হলো কেউ কিছু একটা দিছে, আগুন লাগাই দিছে, পিঠে খালি এখনও জ্বলতাছে মানে আর পিঠে হচ্ছে কেউ একজন আঁচড় দিছে আর কি, এরকম মনে হইতেছে। তখন পরে ওর সাথে বাইরে, আর বাপ মা বাইরে দেখে যে কেউ এখানে তো কিছু নাই, এখানে তো কোনো কিছু তারা দেখে না। তখন তার আবার মনে বলছে যে হয়তো পুরাটি এরা গেছে খেলতে যায়, আসার সময় শয়তানি করতে যায়, পুরাটি এরা গেছে, কিন্তু বলতেছে না আর কি। তখন আর বলতেছে সাজিদুর রহমান রে যে সত্যি করে বলতো এখানে কি হয়েছে তোর? ও বলছে যে মা বিশ্বাস করো, আমি এখান থেকে আসতেছিলাম, আমার পিঠে মনে হইলো কেউ কিছু দেয়া মানে দিছে আর কি, আগুন লাগাই দিছে, এরকম জ্বলতাছে আর কি। তখন বললো আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করছি, তুই এখন ঘুমা। তো এরকম আর কি ও শুয়ে পড়ছে। তো এর কিছুদিন পরে আর কি ওখান দিয়া একটা আমাদের এক ভাইগনা যাইতেছিল, ওইখান দিয়া হঠাৎ করে দেখে ওই উপরের যে ও বাসার ওখানে 4তলা বিল্ডিং ছিল একটা বাজারের সাথেই, ওই বিল্ডিংয়ের গ্লাসগুলো 3-4টা গ্লাস ধাপ করে ভেঙে পড়তেছে। একটা পড়ছে আর কানের এখানে পড়ার পরে এই কানের এখান দিয়ে প্রায় ফাইরা টেরা গেছে, এইখান দিয়ে রক্ত মাথায় পড়ছে, এখানে সাইডে পড়ছে, এক সাইড পরে রক্ত বইরা গেছে। মানে কোনো কারণ ছাড়া বাতাস নাই কিছু নাই, একটা বিল্ডিং থেকে প্রায় 3-4টা গ্লাস, জানালার গ্লাস ভেঙে পড়ে গেল তার উপরে, এবং সে রক্ত বইরা হয়ে গেল। তখন তারাও ট্রিটমেন্ট করানোর পরে এরকম আরেকজন হয়েছে, মুরব্বী হয়েছে, ওইখানে যাইতেছিল, তার হয়েছে বেল ফিক্কা মারছে আর কি, 2টা বেল ফিক্কা মারছে। তো সে প্রথমবার মারার পরে সে কোনো একটা মনে করছে কেউ একজন শয়তানি করতেছে, তারা একজন বেল ফিক্কা মারার পরে সেকেন্ডবার যখন তারা আবার বেল ফিক্কা মারে, তখন সে বুঝতে পারে যে না, এখানে কোনো সমস্যা আছে, এখানে তো কোনো ঝামেলা আছে। তখন সে ভয়ে এসে তাড়াতাড়ি বাসায় চলে যায়। তখন সে তারপরে থেকে ওইখানে রাতের বেলা কেউ চলাচল করে না। এরপর হচ্ছে ওইখানে যে বাড়িটা ছিল, যে বাড়ি থেকে গ্লাস ভেঙে পড়ে, মূলত এই বাড়িটার আশেপাশে এবং এই ঝড়ঝাট নিয়ে হয়েছে মূলত ঘটনাটা। এখানে হরিদাস নামে একটা পেতনি বসবাস করতো অনেক বছর ধরেই, ওই বিল্ডিং হওয়ার আগে থেকে বসবাস করতো, ওই ঝোপঝাড়ের ওইখানে সে থাকতো। তো একবার আমার ফ্রেন্ডদের ওই বাসার ওইখানে যে 4তলা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ওইখানে একবার তারাবি নামাজ পড়ায় রমজানের সময়, তারাবি নামাজ পড়ানোর পরে ওইখানে হুজুরে নামাজ পড়ানোর পরে হুজুরে ওইখানে প্রায় বেশ কিছুদিন থাকে, 1.5-2 মাসের মতো থাকার পরে একদিন হুজুর রাত্রেবেলা কোরআন শরীফ পড়তেছিল, আর তাহাজ্জুদ নামাজ পড়তেছিল, এবং সে কোরআন শরীফে পড়ে। কোরআন শরীফ পড়ার সময় সে দেখে যে ওই সাইডের ওখান দিয়ে মানে কি যেন হাইটা যাইতেছে আর কি, ইয়ের উপর দিয়া, বিল্ডিংয়ের উপর দিয়ে কি যেন সানসেটের উপর দিয়ে হাইটা যাইতেছে, সাদা কাপড় পরা, শাড়ি পরা, কি যেন হাইটা যাইতেছে, সাদা চুল, লম্বা সাদা চুল আর কি, 10-12 হাত সাদা চুল, হাইটা যাইতেছে। তখন সে আর কি ভালো মতো তাকায় দেখে যে কিছু নাই। তখন সে আবার যখন তাহাজ্জুদ নামাজ পড়ানোর সময় দেখে যে যখন সে নামাজ পড়ার জন্য সময় আবার যখন উঠবে, উঠানোর সময় সে দেখে যে ওই রেলিংয়ের উপরে যে একজন বুড়ি বৈশা রয়েছে, তার দিকে তাকায় হাসতেছে।
বুড়ি হয়েছে তার দিকে তাকায় তাকায় হাসতেছে। তখন সে হয়েছে দৌড়াদৌড়ির পরে দাপ করে দেখে যে বুড়িটা নাই। তখন সে মানে ওই খারাপ পেতনিটা হয়েছে তার মানে ওখানে ইবাদত করতে দেয় না তারে, মানে তার কনসালটেশন অন্যদিকে নেওয়া যায়, মানে ওইখানে সে আর কি ওইখানটায় সে বসবাস করে আর কি, ওইখানে অন্য কেউ আর কি ই করতে দেয় না ওই হুজুর। তারপরে ওইখানে নামাজ পড়তে গেলে ডিস্টার্ব করে এরকম আর কি। তো হুজুরে রাতে ইবাদত করতে দেয় না, এরকম হুজুরে রাতে নামাজ পড়তে উঠে দেখে যে ওখানে পেতনি তার দিকে তাকায় তাকায় হাসতেছে হি হি কইরা, কিন্তু মানে বাইরে থেকে তারা ভয় দেখাতে যেতেছে, কিন্তু হুজুর তো দোয়া কালাম পরে হঠাৎ করে দেখে ওখানে সে নাই। তো এরকম হয়েছে একদিন ওই বাড়ির একটা ছেলে হেলাল মামা হয়েছে ওইখানে সে এমনি আর কি মানে সিগারেট টিকেট খাইতো, একদিন ওইখানে সিগারেট খাইতে উঠছে। উঠার পরে হেলাল মামার অনেকক্ষণ ধরে দেখে না কেউ যে হেলাল মামা কই। তো তারা ছোটো ভাই বলে হেলাল মামা তো সাদে গেছে, সে সিগারেট খাইতে গেছে। তখন হেলাল মামা হয়েছে ওই সাদে গেছে, সাদে যাওয়ার পরে দেখে হেলাল মামা ঘুংরাইতেছে, এক সাইডে বৈশা ঘুংরাইতেছে। তখন হেলাল বলতেছে মামা তুমি ঘুংরাইতেছো কেন? সে ভয় পায় হয়েছে তার মামার চাচারা সবাই ডাকে। তখন হেলাল মামা হয়েছে কী করছে, তার বাবারে আর চাচারা দুই হাত ধরে দুজন হয়েছে আঙ্গায় ফেলায় উস্কায় ফেলায় এবং সে হয়েছে দশাদুসি করতেছে সবার সাথে। দশাদুসি করার পরে সে হয়েছে এক পর্যায়ে হয়েছে একদম 4 তলা থেকে লাফ দিয়ে একদম পাশে যে টিন সেট ছিল টিন সেটের উপরে পড়ে যায়। উপরে পড়া সে কোনো আহত হয় না, অসুস্থ হয় না, ও তার হাত পা কোনো কিছু ফাড়ে না ছিঁড়ে না। সে হয়েছে ওইখান থেকে ওই 4 তলা থেকে পড়া টিন সেটের উপরে পড়া সে হাইটটা তার রুমে এসে ঘুমায় থাকে। সে 2-3 দিনের মতো জ্বর ছিল, এরপর সে সুস্থ হয়ে যায়। পরে এটা তো একটা এখন তো এই পেতনিটা তখন এরকম সে খায় না টায় না, ঘুমের ভিতরে দেখে একটা মানে বুড়ি আইসা তার দিকে এরকম আস্তাইতেছে আর কি, তারা নিয়ে আর কি এরকম হাত ধরা তার এরকম বাজারের উপরে নিয়ে যেতেছে এরকম সে স্বপ্নে। তারপরে দেখে যে রেলিংয়ের উপর তারা নিয়ে হাঁটতেছে, এরকম আজে বাজে স্বপ্ন দেখে। পরে আমাদের ওইখানে একটা হুজুর ছিল সামিল হুজুর সে বলে খুব নাম করা হুজুর ছিল। পরে হুজুরে বলার পরে হুজুরে বলে যে এখানে অনেকদিন ধরে হরিদাস নামে একটা হিন্দু পেতনি থাকে, এই হিন্দু পেতনিটা থাকে, এরা তোমরা এখানে এই জন্য তোমাদের নামাজ কালাম পড়তে দেয় না, এখানে তোমরা নামাজ কালাম পড়লে দোয়া পড়লে অসুবিধা হয়, এই জন্য তোমাদের ভয় দেখায় যেন তোমরা আমল না করো। তখন হয়েছে ওই হুজুরটা হয়েছে পুরাটা ওই বাজারগুলো কাটা ফেলতে বলে এবং বলে যে এখানে হয়েছে তোমরা বাজারের কাটার আগে বাজারে এখানে হয়েছে তোমরা খাসির মাথা দিবা, 4টা খাসির মাথা দিবা, আর পোলাও রান্না করে দিবা, আর মিষ্টি দিবা, এরকম 4 কেজি মিষ্টি দিবা। তো এরকম তারা দেওয়ার পরে জর্দার আইন্দা দিবা, ফিনির আইন্দা দিবা, এরকম দেওয়ার পরে তারা এরকম এরপরে থেকে আর সমস্যা না, বাজার কাটা ফেলার পরে এরপরে থেকে আল্লাহর রহমতে ওইখানে আর এরকম কোনো সমস্যা হয় নাই। এই ছিল আমার তৃতীয় এবং শেষ ঘটনা। অলরাইট, আমরা আরিফ ভাইয়ের কাছ থেকে 3টা ঘটনা শুনলাম এবং অলরেডি সময়ে সেটা হচ্ছে অনেকটা দূর চলে গেছে। আরেকটা ঘটনা শোনার খুব ইচ্ছে ছিল, একটা লোভ ছিল, সেই লোভটাকে কন্ট্রোল করে আজকের মতো বিদায় নেব। আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ, এবং ইনশাল্লাহ আবারও কোনো না কোনো একটা দিন চলতে দেখা হয়ে গেলে যেতেও পারে। থ্যাংক ইউ সো মাচ। খায়রুল ভাই আছেন আমাদের সাথে, প্রত্যয় জয়েন করেছেন, মাইনুদ্দিন আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি গিয়াস ভাই সহ আর অনেকগুলো বন্ধু আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি পরের পর্ব নেক্সট এপিসোডে আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। সো আশা করছি নেক্সট এপিসোড আরও বেশি ইন্টারেস্টিংও হবে। সো ততক্ষণ পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটা এপিসোড ছিল, একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনাই ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লাগলো। আপনার কাছে কেমন লাগলো সেই ফিডব্যাকটা আপনি আমাকে চাইলে এর পরে ফেসবুকে আর যে অপূর্বর যে পেজ রয়েছে facebook.com/apurbo.fm এই পেজে চাইলে আপনি আমাকে যে কোনো সময় জানাতেই পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং রেজিস্ট্রেশন যদি আপনি নেক্সট এপিসোডের জন্য করতে চান এখনও করতে পারেন। RBS তারপর নাম, লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছিল ভূত স্টুডিওর সঙ্গে ছিলাম আমি আর যে অপূর্ব। আজকের মতো বিদায়, কথা হবে আবারও অন্য কোনো একদিন। তবে ভূত স্টুডিও শুনতে ভুলবেন না, কারণ ভূত স্টুডিও প্রতি বৃহস্পতিবার রাত ঠিক 10টায় শুরু হয়ে যাবে আপনার জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালামু আলাইকুম।